মাত্র 16,000 টাকায় অফিসিয়াল ভাবে স্যামসাং এর A13 স্মার্টফোনটা বাংলাদেশে পাওয়া যায়। আর এই ফোনটাতে রয়েছে এই সিরিজের প্রিমিয়াম ক্যাটাগরির ডিজাইন। তাছাড়া ফোনটার মধ্যে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে ইউজ করেছে স্যামসাং। তবে এই ফোনটায় ছোট একটা ফিচার যার নাম হচ্ছে গিয়ে অটো ব্রাইটনেস, যেটা কিনা অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরের মাধ্যমে কাজ করে, সেই ফিচারটাই নেই অথবা সেন্সরটাই নেই। এইখানে ফ্রন্ট ক্যামেরার সাহায্যে অটো ব্রাইটনেসের কাজটাকে চালিয়ে নিয়েছে স্যামসাং, যেটা কিনা মোস্ট অফ দ্য টাইম অ্যাকুরেটলি কাজ করে না। তাছাড়া এই স্মার্টফোনটার ডিসপ্লে পারফরমেন্স সহ ক্যামেরা সেটআপ নিয়ে ভালো মন্দ সবকিছু জানাচ্ছি আজকের এই ভিডিওতে। A13 স্মার্টফোনটাকে আনবক্স করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন বেশ কিছু কাগজপত্র সহ সিম ইজেক্টর টুল, তার সাথে ইউএসবি টাইপ সি ডাটা কেবল আর একটি 15 ওয়াটের চার্জিং ব্রিককে বক্সের সাথে প্রোভাইড করেছে স্যামসাং। থ্যাঙ্কফুলি এখানে চার্জারকে রিমুভ করা হয়নি, তবে আগামীতে স্যামসাং এর এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনেও আমরা চার্জারকে মিস করব। তো যাই হোক, স্যামসাং এর এই 4G স্মার্টফোনটার ডিজাইন অবিকল ট্রেন্ডিং এই সিরিজের স্মার্টফোনের মতো এবং ডিজাইনটা দেখেই প্রথমেই আপনাদের কাছে প্রিমিয়াম লাগবে। ফোনটার পেছনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে আর সাইডে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটাকে কিনা পাওয়ার বাটনের সাথে অ্যাডজাস্ট করে যুক্ত করে দিয়েছে স্যামসাং। এছাড়া এই স্মার্টফোনটার মধ্যে সেন্সরগত দিক দিয়ে তেমন আহামরি কিছু নেই, শুধুমাত্র অ্যাক্সেলেরোমিটার এবং কম্পাস সেন্সরের সাথেই আসে স্যামসাং এর A13 স্মার্টফোনটা। তো এই জন্য আপনারা অটো ব্রাইটনেসের আসল ফিচারটাই পাবেন না এই ফোনটা থেকে। এছাড়া যারা কিনা গেমিং এর জন্য যারা ইউজ করে থাকেন তারা তো এটার কথা ভুলেই যান। তার সাথে ভিডিওগ্রাফির ক্ষেত্রেও ইআইএস মানে জাইরোযুক্ত ইআইএস এর সাপোর্টটাও পাওয়া যাবে না A13 স্মার্টফোনে। তো এত কিছুকে সাইডে ফেলে চলুন ফোনটার ডিসপ্লে সম্পর্কে জানা যাক। নটযুক্ত কিছুটা পুরনো টেকনোলজি ডিসপ্লেকে ইউজ করা হয়েছে স্যামসাং A13 স্মার্টফোনে। এই ফোনটাতে 6.6 ইঞ্চির একটি ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে স্যামসাং, যেটা কিনা পিএলএস এলসিডি প্যানেল। এটা আইপিএস এলসিডি প্যানেলের মতো অতটাও অ্যাডভান্স লেভেলের না হলেও কাজ চালিয়ে নেওয়ার মতো। এছাড়া ফোনটার উপরে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন পাওয়া যাবে, যেটা কিনা এই বাজেটে স্যামসাং এর পক্ষ থেকে আমরা কখনোই এক্সপেক্ট করতাম না। তবে ডিসপ্লের কোয়ালিটির কথা বলতে গেলে তেমন একটা ভালো নয়। শুধুমাত্র 60 হার্জের রিফ্রেশ রেট থাকায় বর্তমানে আপনারা যারা কিনা 90 হার্জ অথবা 120 হার্জের ডিসপ্লেগুলোকে ইউজ করেছেন তাদের কাছে এই ফোনটা কিছুটা স্লাগিশ লাগবে, মানে ফোনটার ডিসপ্লে আপনাদের পছন্দ নাও হতে পারে। তার উপর এই স্মার্টফোনটার এসওসি অতটা পাওয়ারফুল না হওয়ায় কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা আপনারা ফোনটাকে ইউজ করার সময় পেয়ে যাবেন। পারফরমেন্স সম্পর্কে কিছুটা পরে বলছি, তার আগে ডিসপ্লের ব্রাইটনেস সম্পর্কে জানা যাক। এই ফোনটা দ্বারা আউটডোরে যখন কিনা আপনারা কাজ করবেন তখন রোদের আলোতে কিছুটা সমস্যা হতে পারে, বিকজ ফোনটার ডিসপ্লের ব্রাইটনেস অতটাও বেশি নয়। তবে ফুল এইচডি প্লাস রেজলিউশন হওয়ায় ফোনটার ডিসপ্লেতে পিক্সেলের তেমন কোনো ঘাটতি পাওয়া যাবে না। শুধুমাত্র এটাই হচ্ছে গিয়ে এই ডিসপ্লেটার প্লাস পয়েন্ট। এখানে এইচডিআর এর সাপোর্ট সহ ভিভিড কালারের সাপোর্টটাও পাওয়া যাবে না। তো এক কথায় বলতে গেলে ফোনটার ডিসপ্লেকে আরও কিছুটা উন্নত করা যেত অথবা আরও ভালো কোয়ালিটির ডিসপ্লেকে ইউজ করলে ভালো হতো এই বাজেটে। তো পারফরমেন্স সম্পর্কে বলছিলাম একটু আগে। পারফরমেন্সের জন্য চিপসেট হিসেবে এক্সিনোসের 850 চিপসেটটাকে ইউজ করেছে স্যামসাং, যেটা কিনা শুধুমাত্র 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর চিপসেট। আর এখানে মালির G52 জিপিইউটা থাকছে গ্রাফিক্সের জন্য। তো এই চিপসেটটাকে যদি আমি সোজা বাংলায় বলি তাহলে মিডিয়াটেকের G35 থেকে কিছুটা এগিয়ে রাখা পসিবল। তবে এই চিপসেটটা একদম এন্ট্রি বাজেট সেগমেন্টের চিপসেট। এর আগে রিয়েলমি, শাওমি সহ ইনফিনিক্সের বেশ কিছু স্মার্টফোন এই মিডিয়াটেক G35 এর সাথে এসেছিল, যেই ফোনগুলোর প্রাইস 9 থেকে 12,000 টাকার আশেপাশে। তো সেই লেভেলের একটা চিপসেটই হচ্ছে গিয়ে এক্সিনোসের 850 চিপসেটটা। তো আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে পারফরমেন্সগত দিক দিয়ে অতটাও হাই পারফরমেন্সের কাজগুলো করা যাবে না এই ফোনটা দ্বারা। ইনফ্যাক্ট আপনারা যদি মাত্র কয়েক মাস ইউজ করেন তাহলে ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পেয়ে যাবেন। এছাড়া বর্তমানে A13 স্মার্টফোনটাকে খুব বেশি ইউজ করলে, মানে দ্রুত গতিতে ইউজ করলে খানিকটা ল্যাগের দেখা পাওয়া যাবে। আর টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এই সকল অ্যাপগুলো যদি একসাথে চালানো যায় তাহলে ফোনটার 12টাও বাজতে পারে। এবং আপনারা 6 মাস পরে হয়তো দেখবেন যে এই ফোনটাতে কল করতে গিয়েও ল্যাগের দেখা পাওয়া যাচ্ছে। তো আমি একদমই বদনাম করছি না স্যামসাং এর, তবে স্যামসাং এর উচিত ছিল এখানে আরও কিছুটা ভালো মানের চিপসেটকে ইউজ করা। আর যদি গেমিং এর কথা বলেন তাহলে সেটা ভুলেই যান।
পাবজি গেমটা আপনারা তেমন ভালো গ্রাফিক্সে খেলতেই পারবেন না, ফ্রি ফায়ার গেমটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এছাড়া নর্মাল যে সকল গেম রয়েছে যেমন লুডো, সাভার সাফার, এই সকল গেমগুলো অনায়াসে প্লে করা পসিবল হবে A13 স্মার্টফোনে। তবে হাই গ্রাফিক্সের রেসিং গেমগুলো খেলতে গেলেই আপনারা ল্যাগের দেখাটা পেয়ে যাবেন। তাই গেমিং ডিভাইস হিসেবে অথবা হাই পারফরমেন্স ডিভাইস হিসেবে এই ফোনটাকে চুজ না করলে আপনার জন্য বেটার হয়। বাংলাদেশের মার্কেটে দুইটা ভেরিয়েন্ট 464 এবং 6128, এই দুইটা ভেরিয়েন্টের সাথেই স্যামসাং A13 স্মার্টফোনটা এসেছে। আর এই ফোনটার চিপসেটটা যেহেতু অতটাও পাওয়ারফুল নয়, তাই এখানে eMMC 5.1 এর স্টোরেজ টাইপটাকে ইউজ করেছে স্যামসাং। তো এই কারণেই ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা ফোনটাতে যে কোনো অ্যাপ ইউজ করার সময় সবচেয়ে বেশি পাওয়া যাবে, বিকজ এই স্টোরেজ টাইপটা 10 থেকে 12,000 টাকার ফোনে মানায়। আর এই স্মার্টফোনটাতে ডেডিকেটেড সিম স্লট রয়েছে, তাই আপনারা দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে অনায়াসে ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, পারফরমেন্স সেকশনে একদম হতাশ করার পরে এবার ক্যামেরা সেকশনের পালা। এই স্মার্টফোনটাতে 50 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। এখানে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সহ 2 মেগাপিক্সেলের দুইটা ফালতু ম্যাক্রো এবং ডেপথ সেন্সরকে ইউজ করেছে স্যামসাং। সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের একদম সাদামাটা কোয়ালিটির সেলফি। 50 মেগাপিক্সেলের মেইন রিয়ার ক্যামেরা শুটারটার দ্বারা আপনারা ডে লাইটে মোটামুটি ভালো মানের ছবিগুলি ক্যাপচার করতে পারবেন। বাই ডিফল্ট 12.5 মেগাপিক্সেলের ছবিগুলো ক্যাপচার করা পসিবল এই স্মার্টফোনটার 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর দ্বারা। আর পোর্ট্রেট মোডে যখন কিনা আপনারা ছবি তুলবেন তখন ফোনের ক্যামেরার রেজলিউশন 8 মেগাপিক্সেলের আশেপাশে চলে যাবে। এবং 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাটাও অনেকটাই সাদামাটা। এখানে রেজলিউশনের ঘাটতি থাকায় ছবি তোলার পরে পিক্সেলে অনেকটাই ফাটল দেখা যাবে যখন কিনা জুম করা হবে। তো ডে লাইটে এই অবস্থা হলে লো লাইটের কথা তো বাদই দিলাম। লো লাইটে যদি ভালো আলো পাওয়া যায় তাহলে এই ফোনটা দ্বারা টুকটাক ফটোগ্রাফি করা পসিবল। সর্বোচ্চ 1080p রেজলিউশনের 30 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কোয়ালিটি অনেকটাই বিলো এভারেজ টাইপের। ফেস স্মুথ করে ফেলা এবং ডিটেলে অনেক বেশি ঘাটতি পাওয়া যাবে সেলফি ক্যামেরায়। তবে আপনারা যদি শক্তপোক্ত হাতে সেলফিগুলো তুলতে পারেন তাহলে কিছুটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 15 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে স্যামসাং। সো এই কারণে 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে এই স্মার্টফোনটা ফুলি চার্জ করতে। আর 5000 mAh এর ব্যাটারি থাকায় এই লো স্পেসিফিকেশনগত স্মার্টফোনে প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পাওয়া পসিবল নর্মাল ইউসেজে। হেভিলি ইউজ করলে আপনারা টানা 6 থেকে 7 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন। এই স্মার্টফোনটাতে রয়েছে শুধুমাত্র সিঙ্গেল লাউড স্পিকার, যার কোয়ালিটি অনেকটাই অ্যাভারেজ। এছাড়া 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথের পুরনো ভার্সন আর জিপিএস এর পুরনো ভার্সন নিয়েই তৈরি করা হয়েছে স্যামসাং এর A13 স্মার্টফোনকে। সো বন্ধুরা, ফোনটাকে যখন কিনা আপনারা প্রথম ইউজ করবেন তখনই হালকা পাতলা ল্যাগের দেখা পাওয়া যাবে। তবে দিন যত গড়াবে আর আপনারা টুকটাক অ্যাপগুলোকে ইউজ করা শুরু করে দেবেন তখনই কিন্তু ফোনটার পারফরমেন্স অনেকটাই খারাপ হতে থাকবে। তবে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে মোটামুটি সাদামাটা ডিসপ্লে, স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু আর সফটওয়্যার এক্সপিরিয়েন্স। স্যামসাং এর One UI 4.1 এর কোর ভার্সনটা পাওয়া যাবে স্যামসাং এর A13 স্মার্টফোনে। তার সাথে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর দেখাও পেয়ে যাবেন আপনারা। তাই পরিশেষে বলতে গেলে স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু এবং ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্সের জন্যই A13 স্মার্টফোনটা বর্তমানে আপনারা পারচেস করতে পারেন। আদারওয়াইজ বাংলাদেশের মার্কেটে কিন্তু এর থেকেও অনেক গুণে বেটার ভালো ভালো স্মার্টফোন রয়েছে 15 থেকে 20,000 টাকায়। তো সেই ফোনগুলো সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, সেখানে ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি।